আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সোমবার আবার তুরস্কের ইস্তাম্বুলে বৈঠক হবার কথা রয়েছে। কিয়েভ জানিয়েছে তারা আলোচনা করতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে তার আগে রাশিয়ার তৈরি করা আলোচনার বিষয়বস্তু দেখতে চায়। এই অবস্থায় শান্তি আলোচনা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা করতে গত 16 মে ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিরা বৈঠক করেন। সোমবার দ্বিতীয় দফায় বৈঠক হবার কথা রয়েছে। বৈঠকের আগে গত শুক্রবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কিয়েভে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠক শেষে তিনি এক্সে লিখেছেন, একটি অর্থবহ বৈঠক হতে হলে স্পষ্ট এজেন্ডা থাকতে হবে। দুর্ভাগ্যবশত পরবর্তী বৈঠক যেন কোনো ফল না আসে তা নিশ্চিত করতে সম্ভাব্য সবকিছুই করেছে রাশিয়া। জেলেনস্কি বলেন, শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গেও ফোনে কথা বলেছেন। এ বিষয়ে তিনি টেলিগ্রামে লিখেছেন, শান্তির পথে আরও এগোতে হলে অবশ্যই একটি যুদ্ধবিরতি হতে হবে, মানুষ হত্যা বন্ধ হতে হবে। এই বৈঠক অর্থহীন হতে পারে না এবং হওয়া উচিত নয় বলে আমরা একমত হয়েছি। তবে সোমবার রাশিয়ার সঙ্গে ইউক্রেন বৈঠকে অংশ নেবে কিনা সে বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেননি জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেন, রাশিয়া, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের নেতাদের নিয়ে একটি 4 দেশীয় বৈঠক আয়োজনের সম্ভাবনা নিয়ে এরদোয়ানের সঙ্গে আলোচনা করেছেন তিনি। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্টের অফিস ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার প্রতিনিধি দল ইস্তাম্বুলে যাচ্ছে। সোমবার সকালে ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য তারা প্রস্তুত থাকবে। গাজা উপত্যকায় শনিবার দখলদার সেনাদের ওপর বেশ কিছু সফল অপারেশন চালিয়েছে প্রতিরোধ সংগঠনগুলো। এতে হতাহত হয়েছে বেশ কিছু ইসরায়েলি সেনা, ধ্বংস হয়েছে একটি সামরিক যান। এদিনও গাজা থেকে ইসরায়েলি বসতি লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী শনিবার সন্ধ্যায় জানিয়েছে বেশ কিছু রকেট হামলা করা হয়েছে, যার কিছু খোলা জায়গায় পড়েছে। হামলার সাথে সাথে দক্ষিণ গাজা এনভেলপ এলাকার বসতিগুলোতে আকাশ হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড জানিয়েছে, গাজার খান ইউনুস শহরে একটি পুলিশ চেকপয়েন্ট এলাকায় অবস্থান নেওয়া দখলদার সেনাদের ওপর মর্টার হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। এদিন সংগঠনটি দখলদার সেনাদের বিরুদ্ধে অপারেশনের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা গেছে একদল যোদ্ধা রাস্তায় উচ্চমাত্রার ব্যারেল বোমা পুঁতে রাখছেন এবং কিছুক্ষণ পর ওই পথ ধরে দখলদার সেনাদের একটি গাড়ি আসা মাত্রই বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া আরেক ভিডিওতে গাজা সিটির আল সুজাইয়া এলাকায় একটি বাড়িতে বুবে ট্র্যাপ স্থাপন ও বিস্ফোরণের চিত্র দেখানো হয়। ওই হামলায় হতাহত হয়েছে বেশ কিছু ইসরায়েলি সেনা। গাজার প্রধান প্রতিরোধ সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, ফ্রন্টলাইন থেকে ফেরা তাদের যোদ্ধারা নিশ্চিত করেছেন তারা একটি জটিল অ্যাম্বুশ হামলায় বেইত লাহিয়ার আতারাহ এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি পদাতিক দলকে ঘায়েল করেছেন। প্রথম দফা হামলার পর কাছ থেকে তাদের সাথে বন্দুকযুদ্ধে লিপ্ত হয় যোদ্ধারা। এর ফলে দলটিতে থাকা সেনা সদস্যদের সবাই নিশ্চিতভাবেই নিহত কিংবা আহত হয়েছে। অন্যদিকে দখলদার বাহিনী এদিনও গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় বেশ কিছু হামলা চালিয়েছে। বিমান থেকে চালানো এসব হামলায় নিহত হয়েছে বেশ কিছু ফিলিস্তিনি। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, এদিন দখলদার বাহিনীর হামলায় কয়েক ডজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে এমনও লোকজন আছেন যারা ত্রাণ সংগ্রহ করতে যাচ্ছিলেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত 60 জন ফিলিস্তিনি, আহত হয়েছেন কমপক্ষে 284 জন। শনিবার সন্ধ্যা থেকে পূর্ববর্তী 24 ঘন্টার হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। এর ফলে গাজায় মোট নিহতের সংখ্যা 54,400-র কাছাকাছি পৌঁছে গেছে। দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তবে তারা এই প্রস্তাবের কিছু জায়গায় সংশোধনী চেয়েছে। হামাসের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, শনিবার যুক্তরাষ্ট্রের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে। এতে তারা জানিয়েছেন তারা এই প্রস্তাবে রাজি। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ যুদ্ধবিরতির প্রস্তাবটি দেন, যেটিতে দখলদার ইসরায়েল আগে থেকে সম্মতি জানিয়েছিল। তবে দখলদাররা গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করবে এমন কোনো প্রতিশ্রুতি দেয়নি। এই বিষয়টি নিয়েই হামাস আপত্তি জানিয়েছে।
তারা শর্ত দিয়েছে এই অস্থায়ী যুদ্ধবিরতির পর গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে হবে। অস্থায়ী যুদ্ধবিরতি চলাকালীন স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হতে হবে। যুক্তরাষ্ট্র তাদের প্রস্তাবে বলেছিল যুদ্ধবিরতি শুরু হবার 7 দিনের মধ্যে 10 জীবিত পণবন্দীকে মুক্তি এবং 18 মৃত পণবন্দীর লাশ ফেরত দেবে হামাস। ফিলিস্তিনি এই গোষ্ঠীটি 10 জীবিত ও 18 মৃত পণবন্দীকে মুক্তি দিতে রাজি হয়েছে। তবে তারা জানিয়েছে 7 দিন নয়, এই পণবন্দীদের মুক্তি দেওয়া হবে ধাপে ধাপে, যেন তাদের মুক্ত করার পর ইসরায়েল গাজায় আবারও হামলা চালানো শুরু করতে না পারে। গোষ্ঠীটি বলেছে পূর্বে যে যুদ্ধবিরতি হয়েছিল সেটিতে পণবন্দীরা মুক্তি পাওয়ার পরই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও হামলা শুরু করেছিলেন। গত সপ্তাহে নেতানিয়াহু পণবন্দীদের পরিবারের সদস্যদের জানান তিনি গাজায় যুদ্ধ পুরোপুরি বন্ধ করবেন না। এতে স্পষ্ট হয়েছে এই পণবন্দীরা মুক্তি পাওয়ার পরই দখলদাররা আবারও তাদের বর্বরতা শুরু করবে। ইরানের কাছে পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ওমানের মাধ্যমে এই বার্তা পৌঁছে দিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্র বলছে চুক্তিটি গ্রহণ করা ইরানের স্বার্থে ভালো হবে, তবে চুক্তির নির্দিষ্ট শর্তাবলী এখনও প্রকাশ করা হয়নি। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি নতুন পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠিয়েছে বলে শনিবার নিশ্চিত করেছে হোয়াইট হাউস। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি সম্প্রতি তেহরান সফরে এসে তাকে যুক্তরাষ্ট্রের চুক্তি সংক্রান্ত কিছু মূল উপাদান তুলে দিয়েছেন। এই প্রস্তাবটি এসেছে এমন এক সময়ে যখন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা IAEA জানিয়েছে ইরান আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়েছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির পথে উদ্বেগজনক পদক্ষেপ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন চুক্তিটি ইরানের গ্রহণ করাই তাদের স্বার্থে ভালো। তিনি আরও বলেন প্রেসিডেন্ট ট্রাম্প পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন ইরান কখনোই পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না। বিবিসি বলছে এই প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ তেহরানকে পাঠিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি এক্সে লিখেছেন এই প্রস্তাবের জবাব আমরা আমাদের জাতীয় স্বার্থ ও জনগণের অধিকার অনুযায়ী দেব। অবশ্য চুক্তির নির্দিষ্ট শর্তাবলী এখনও প্রকাশ করা হয়নি, তবে এই চুক্তির বিষয়টি সামনে এসেছে IAEA এর এক রিপোর্টের পরপরই, যেখানে বলা হয়েছে ইরান বর্তমানে 60% মাত্রায় সমৃদ্ধ 400 কেজির বেশি ইউরেনিয়াম মজুত করে রেখেছে, যা অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় 90% মাত্রার খুব কাছাকাছি। বিশেষজ্ঞদের মতে এটি পর্যাপ্ত পরিমাণ যাতে 10টি পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব যদি আরও পরিশোধন করা হয়। মূলত ইরানই একমাত্র দেশ যার পারমাণবিক অস্ত্র না থাকা সত্ত্বেও এত উচ্চমাত্রায় ইউরেনিয়াম তৈরি করছে। অপারেশন সিঁদুরের প্রায় 3 সপ্তাহ পর ভারত এই প্রথম স্বীকার করেছে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে তাদের নির্দিষ্ট সংখ্যক যুদ্ধ বিমান হারিয়েছে। তবে ঠিক কয়টি বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এ বিষয়ে কিছু জানায়নি ভারত। 4 দিনের এই সংঘাত পারমাণবিক যুদ্ধের কাছাকাছি যায়নি বলেও দাবি করে তারা। শনিবার সাংগ্রিলা ডায়ালগে অংশ নিতে গিয়ে সিঙ্গাপুরে ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ভারতীয় প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান। জেনারেল চৌহান বলেন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়াটা বিষয় নয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো সেগুলো কেন বিধ্বস্ত হয়েছিল। তিনি পাকিস্তানের 6টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিকে সম্পূর্ণ ভুল বলে আখ্যা দেন। তবে ভারত কতটি যুদ্ধবিমান হারিয়েছে তা নির্দিষ্ট করে বলেননি তিনি। যুদ্ধবিমানগুলোর বিষয়ে প্রশ্ন করা হলে জেনারেল চৌহান বলেন সেগুলো কেন বিধ্বস্ত হয়েছিল, কি কি টেকনিক্যাল ভুল হয়েছিল সেগুলোই গুরুত্বপূর্ণ, সংখ্যাটা গুরুত্বপূর্ণ নয়। জেনারেল চৌহান বলেন ভালো খবর হলো আমরা আমাদের কৌশলগত ভুলগুলো বুঝতে পেরেছি, সেগুলো শুধরে নিয়ে 2 দিন পরে আবার আক্রমণ করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে গত মে মাসে অপারেশন সিঁদুরের সময় ভারতীয় যুদ্ধবিমান হারানোর বিষয়ে এটি প্রথম কোনো সরাসরি বা সামরিক কর্মকর্তার বক্তব্য। এর আগে চলতি মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দাবি করেছিলেন তারা ভারতের 6টি যুদ্ধবিমান ভূপাতিত করেছেন, যদিও তার এই দাবি যাচাই করা সম্ভব হয়নি। এর আগে ভারতও সাম্প্রতিক এই সংঘাতে তাদের যুদ্ধবিমান হারানোর বিষয়ে মন্তব্য করা থেকে বিরত ছিল। মিয়ানমারের রাখাইন রাজ্যের বন্দর নগরী ক্যাওক ফিওরের কাছে সামরিক সরকার ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘর্ষে সরকারি বাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল নিহত হয়েছেন। দ্য ইরাবতী রিপোর্টে জানিয়েছে ক্যাওক ফিউ রামব্রি সড়কের পাশে পেইং সিকে গ্রাম সংলগ্ন এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এটি
কেওয়াকফিউ শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। সেখানে আরাকান আর্মির একাধিক সেনা চৌকি দখল করেছে, যেগুলো একটি পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তর রক্ষায় মোতায়েন করা হয়েছিল। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আরাকান আর্মির স্নাইপার হামলায় ১১ নম্বর ডিভিশনের কৌশলগত কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল খিয়াও মিউ আউং ও একজন সেনা ক্যাপ্টেন গুলিবিদ্ধ হন। পরে ব্রিগেডিয়ার জেনারেল খিয়াও মিউ আউং মারা যান। তার লাশ একটি বিশেষ উড়োজাহাজে ইয়াঙ্গুনে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ ক্যাপ্টেন মারা গেছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। মিউ আউং এর পরিবারের পক্ষ থেকে প্রকাশিত এক অন্ত্যেষ্টিক্রিয়ার আমন্ত্রণপত্র অনলাইনে দেখা গেছে। এতে বলা হয়েছে, ৪৫ বছর বয়সী খিয়াও মিউ আউং মঙ্গলবার দায়িত্ব পালনের সময় মারা যান। বৃহস্পতিবার তাকে ইয়াঙ্গুনের মিংগালাদন সামরিক সমাধিস্থানে মাটি দেওয়া হয়েছে। কেওয়াকফিউ শহর রক্ষায় সরকারি বাহিনী বিমান, নৌ ও স্থলপথে হামলা চালিয়ে যাচ্ছে। শহরটিতে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের গুরুত্বপূর্ণ কিছু প্রকল্প রয়েছে। এসব প্রকল্প রক্ষায় সেখানে নিয়োজিত চীনা বেসরকারি নিরাপত্তা সংস্থাগুলো ড্রোন হামলা চালিয়ে সেনাদের সহায়তা করছে বলে রাখাইন ভিত্তিক কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে। তবে দ্য ইরাবতী এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। চীনের তেল ও গ্যাস পাইপলাইন প্রকল্প কেওয়াকফিউ থেকে শুরু হয়েছে, যা চীনের ইউনান প্রদেশকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। এই এলাকাতেই চীন একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণ করছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।